সকলকে সমাস আলোচনার ক্লাসে স্বাগত জানাই। আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব কিভাবে কর্মধারয় সমাসকে চেনা যায় এবং তার পাশাপাশি কর্মধারয় সমাসের প্রকারভেদ নিয়ে। তাহলে চলো দেরি না করে ক্লাসটা শুরু করা যাক। আজকে আমরা আলোচনা করব কর্মধারয় সমাস নিয়ে। তো প্রথমেই আগে আমরা জেনে নেব যে কর্মধারয় সমাস কাকে বলে। কর্মধারয় সমাস কাকে বলে? যে সমাসে পূর্বপদ পরপদের বিশেষণ রূপে অবস্থান করে এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তাকেই কর্মধারয় সমাস বলে। বিষয়টাকে আমরা কয়েকটা উদাহরণের সাহায্যে বুঝে নেব। যেমন শ্বেত শ্বেত যে পদ্ম সমান শ্বেত পদ্ম। শ্বেত পদ্ম এই উদাহরণটিতে আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে পূর্বপদ হলো অর্থাৎ প্রথমে যে পদটি আছে সেটি হলো পূর্বপদ। সমস্যমান পদের প্রথম যে পদ সেটি হলো পূর্বপদ। এখানে শ্বেত হলো পূর্বপদ এবং পদ্ম হলো পরপদ। এখানে স্পষ্টভাবেই আমরা দেখতে পাচ্ছি শ্বেত পদ্ম, পদ্মটি কেমন না শ্বেত অর্থাৎ সাদা, এখানে পরপদের বিশেষণ রূপে অবস্থান করেছে এবং পদ্ম এবং পরপদের অর্থ এখানে শ্বেত পদ্ম বলতে পদ্মের অর্থ প্রাধান্য পাচ্ছে, তাই এটি হলো কর্মধারয় সমাস। এবার আমরা আর একটা উদাহরণ নেব, যেমন হচ্ছে কাঁচা কাঁচা যে কলা সমান কাঁচকলা। এই উদাহরণটিতেও আমরা স্পষ্টভাবেই দেখতে পাচ্ছি এই যে কাঁচকলা যেটি আমরা লিখলাম, এই কাঁচকলা, এই কাঁচ কথাটি হচ্ছে পূর্বপদ, এটি হলো পূর্বপদ এবং কলা হলো পরপদ বা উত্তরপদ। তাহলে এখানে কি হচ্ছে কাঁচকলা, কলাটি কেমন না কাঁচকলা অর্থাৎ কাঁচা, কাঁচা যে কলা, অর্থাৎ এখানে পরপদের বিশেষণ রূপে অবস্থান করছে, পরপদের বিশেষণ রূপে অবস্থান করছে এই কাঁচ কথাটি, পূর্বপদটি অর্থাৎ পূর্বপদটি পরপদের বিশেষণ রূপে অবস্থান করছে এবং কলার অর্থ প্রাধান্য পাচ্ছে অর্থাৎ পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, সেদিক থেকে এটি হলো কর্মধারয় সমাস। এবার আমরা আলোচনা করব কর্মধারয় সমাসের প্রকারভেদ নিয়ে। কর্মধারয় সমাসকে মূলত 5টি ভাগে ভাগ করা যায়। তার প্রথম ভাগটি হলো সাধারণ কর্মধারয় সমাস। প্রথম ভাগ হলো সাধারণ কর্মধারয় সমাস। সাধারণ কর্মধারয় সমাস আমরা সাধারণ কর্মধারয় সমাস আমরা চিনব কিভাবে, বা আমরা সাধারণ কর্মধারয় সমাস কাকে বলবো না, যে সমাসের আমরা এবারও বলতে পারি যে কর্মধারয় সমাসের পূর্বপদ ও পরপদ, যে কর্মধারয় সমাসের পূর্বপদ ও পরপদ কি হচ্ছে বিশেষণ, পূর্বপদ ও পরপদ বিশেষণ ও বিশেষ্যপদ বা বিশেষ্য ও বিশেষ্যপদ বা বিশেষণ পদ বা বিশেষণ পদ ও বিশেষ্যপদ এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তাকেই আমরা বলছি সাধারণ কর্মধারয় সমাস। এখন আমরা যে উদাহরণগুলো লিখেছি সেই উদাহরণগুলোর সাহায্যে বিষয়টাকে আমরা বুঝে নেব। এখানে শ্বেত যে পদ্ম, এখানে পূর্বপদ আমরা বললাম যে সাধারণ কর্মধারয় সমাসের পূর্বপদ কি হয়, হয় বিশেষণ ও বিশেষ্য, নতুবা বিশেষ্য ও বিশেষ্য, কিংবা বিশেষণ ও বিশেষ্য হয় এবং পরপদের অর্থ প্রাধান্য পায়,
তাকেই আমরা বলছি সাধারণ কর্মধারয় সমাস। এই যে আমরা উদাহরণটা লিখলাম শ্বেত পদ্ম, এখানে পূর্বপদ হলো শ্বেত, অর্থাৎ শ্বেতটি হচ্ছে কি না বিশেষণ, শ্বেতটি হলো বিশেষণ এবং পদ্মটি হলো বিশেষ্য পদ, অর্থাৎ সেদিক থেকে এটি হলো কি না এটি হলো সাধারণ কর্মধারয় সমাস। এছাড়াও আমরা যে দ্বিতীয় উদাহরণটা লিখেছি কাঁচা যে কলা, এখানে কাঁচা কথাটি হলো কাঁচা কথাটি হচ্ছে বিশেষণ, পূর্বপদ এখানে হচ্ছে বিশেষণ এবং কলাটি হলো বিশেষ্য, এদিক থেকে এটি হলো কিন্তু কি এটিও হলো কিন্তু সাধারণ কর্মধারয় সমাস। এছাড়া আমরা যদি বলি খোকা বাবু, এই খোকা বাবু এই সমাসবদ্ধ পদটিকে ব্যাসবাক্য করলে হয় যে খোকা সেই বাবু, সেই বাবু, অর্থাৎ এখানে এই খোকা এবং বাবু, খোকা হলো পূর্বপদ এবং বাবু হলো পরপদ। এখানে খোকা হলো কি যে খোকা হলো পূর্বপদ এবং বাবু হলো পরপদ। এখানে খোকা হচ্ছে বিশেষ্য পদ, এখানে খোকা হলো বিশেষ্য পদ এবং বাবু হলো বিশেষ্য পদ। অর্থাৎ যে সমাসে আমরা বললাম যে পূর্বপদ এবং পরপদ বিশেষ্য বা বিশেষ্য পদ ও বিশেষ্য পদ থাকে, সেটিও কিন্তু কর্মধারয় সমাস হয়। তাহলে এটি হলো খোকাবাবু যে সমাসটি পেলাম, এটি হলো কিন্তু সাধারণ কর্মধারয় সমাস। তাছাড়া যদি আমরা আরেকটা উদাহরণ নিই, দুটি বিশেষ্য পদ, যেমন রাজর্ষি, যিনি রাজা তিনি ঋষি, এখানে রাজা এবং ঋষি দুটি যে পদ পূর্বপদ এবং পরপদ, এই দুটি পদেই কিন্তু এখানে কিছু বিশেষ্য পদ। এবার আমরা আরেকটা উদাহরণ নেব, সেটি হচ্ছে যে আরেকটা যদি উদাহরণ নেওয়া যায় সেটি হলো যে কাঁচা মিঠে, কাঁচা 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 অথচ মিঠে সমান হচ্ছে কাঁচা মিঠে। এই যে উদাহরণটা আমি নিলাম কাঁচা মিঠে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কাঁচা অথচ মিঠে, যে কাঁচা যে আমরা পদটা পেলাম, সেই কাঁচা শব্দটি হচ্ছে বিশেষণ এবং দ্বিতীয় যে ওদের মিঠে এটি হলো বিশেষণ। এখানে পূর্বপদ হলো কাঁচা এবং মিঠে হলো পরপদ, এখানে পূর্বপদ বিশেষণ এবং পরপদ হচ্ছে বিশেষণ, সেদিক থেকে এটি হলো সাধারণ কর্মধারয় সমাস। তাছাড়া আমরা বলতে পারি যে আরেকটা উদাহরণ নেওয়া যেতে পারে, যে আরেকটা যেমন নেওয়া যেতে চালাক চতুর, যিনি চালাক তিনি চতুর, বা যে চালাক সেই চতুর। এখানেও কিন্তু এটা হচ্ছে দুটোই কিন্তু চালাক এবং চতুর দুটিই হলো বিশেষণ পদ। তাহলে আমরা সাধারণ কর্মধারয় আমরা সমাস চিনব কিভাবে না, যে কর্মধারয় সমাসে পূর্বপদ, এই যে পূর্বপদ এবং পরপদ যথাক্রমে বিশেষণ ও বিশেষ্য অথবা বিশেষ্য ও বিশেষ্য পদ অথবা বিশেষণ ও বিশেষ্য পদ থাকে এবং পরপদের অর্থ প্রাধান্য পায়, তাকে আমরা বলবো সাধারণ কর্মধারয় সমাস। এবার আমরা আলোচনা করব পরবর্তী কর্মধারয় সমাসের প্রকারভেদ নিয়ে। তা হলো মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। আমরা আলোচনা করব মধ্যপদ লোপী কর্মধারয় সমাস নিয়ে। মধ্যপদ লোপী কর্মধারয় সমাস দ্বিতীয় যে প্রকারভেদ, মধ্যপদ লোপী কর্মধারয় সমাস নিয়ে। এই যে আমরা নামটাতে দেখছি, এই নামের মধ্যেই সংজ্ঞাটা লুকিয়ে আছে। মধ্যপদ, মধ্যপদ মানে হচ্ছে মাঝের পর, লোপী মানে লুপ্ত হয়। উদাহরণ নিলে বিষয়টা আরো স্পষ্ট হবে। সেটি হলো যেমন হচ্ছে সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত আসন সমান হচ্ছে সিংহাসন। এই যে উদাহরণটা নিলাম, এখানে যে বেশবাক্যের মাঝে
যে মধ্যবর্তী পদ লুপ্ত হয়, যখন সমাসবদ্ধ পদটি তৈরি হয়, তাকেই আমরা বলছি মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। আমরা তাহলে মধ্যপদ লোপী কর্মধারয় সমাস আমরা কাকে বলবো? যে কর্মধারয় সমাসের মধ্যবর্তী ব্যাখ্যামূলক যে পদ সেগুলি লুপ্ত হয়, তাকেই বলা হয় মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। তাকে আমরা বলছি মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। যেমন ঘি ভাত, ঘি মিশানো ভাত। যেমন পলান্ন, পল মিশ্রিত অন্ন। এই যে পল অর্থাৎ মাংস মিশ্রিত অন্ন, তাকে বলা হচ্ছে পলান্ন। এখানে মাঝের যে পদগুলো পল এবং অন্ন, দুটি পদ মিলিত হয়ে পল মিশ্রিত অন্ন। যদি আমরা লিখি পল, পল মিশ্রিত অন্ন অর্থাৎ হচ্ছে পলান্ন। পলান্ন হচ্ছে পল মিশ্রিত অন্ন। পল কথার অর্থ হচ্ছে মাংস মিশ্রিত যে অন্ন, তাকে আমরা বলছি পলান্ন। এই যে মাঝের যে মিশ্রিত পদটি লুপ্ত হচ্ছে, একেই আমরা বলছি মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এবার আমরা আলোচনা করব 3 নম্বর যে প্রকারভেদ সেই বিষয়টাকে নিয়ে। সেটি হলো উপমিত কর্মধারয় সমাস। 3 নম্বর যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব তা হলো উপমিত কর্মধারয় সমাস। উপমিত কর্মধারয় সমাস নিয়ে। তো এই উপমিত কর্মধারয় সমাস আলোচনার আগে আমাদেরকে কয়েকটা বিষয় জেনে নিতে হবে। তো সেই বিষয়গুলো হলো, সেটি হচ্ছে প্রথমত হচ্ছে উপমেয়। যে বিষয়গুলো আমাদেরকে জেনে নিতে হবে সেটি হচ্ছে উপমেয়, উপমান, সাধারণ ধর্ম, সাধারণ ধর্ম এবং সাদৃশ্যবাচক শব্দ বা পদ। সাদৃশ্যবাচক শব্দ বা পদ, এই বিষয়গুলোকে আমাদের কিন্তু একটু জেনে নিতে হবে। আমরা উপমেয় কাকে বলবো? যাকে তুলনা করা হয় তাকে বলে উপমেয়। যাকে তুলনা করা হয়, যেমন একটা উদাহরণ নিলে বিষয়টাকে স্পষ্টভাবে বোঝা যাবে। চাঁদের মতো, চাঁদের মতো সুন্দর মুখ। চাঁদের মতো সুন্দর মুখ। এখানে এই উদাহরণটিতে আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি এখানে কাকে তুলনা করা হচ্ছে? চাঁদের মতো সুন্দর মুখ। এখানে মুখটিকে তুলনা করা হচ্ছে, অর্থাৎ যাকে তুলনা করা হয় সেটিকে বলে উপমেয়। যাকে তুলনা করা হয় সেটিকে বলে উপমেয়। এখানে তুলনা করা হচ্ছে মুখটিকে, চাঁদের মতো সুন্দর মুখ, বলে চাঁদ মুখ যেটা বলছি আমরা, চাঁদের মতো সুন্দর মুখ। এখানে তুলনা করা হচ্ছে মুখটিকে। যদি বলে সে রাম ভমরের মতো কালো, এখানে কাকে তুলনা করা হচ্ছে? রামকে। এই যে রামকে, রামটি হলো উপমেয়। তাহলে যাকে তুলনা করা হয় সেটি হলো উপমেয়, এবং যার সঙ্গে তুলনা করা হয় বা সাদৃশ্য করা হয় সেটি হলো, সেটি হচ্ছে উপমান। অর্থাৎ যাকে তুলনা করা হয়, যাকে তুলনা করা হয়, তুলনা করা হয় সেটি হচ্ছে উপমেয়, এবং উপমা যার সঙ্গে তুলনা করা হয়, যার সঙ্গে, এই বিষয়গুলো একটু ভালো করে জানতে হবে। যার সঙ্গে তুলনা করা হয়, যার সঙ্গে তুলনা করা হয় সেটি হলো উপমান। এবং সাধারণ ধর্ম আমরা কাকে বলবো? যে উপমেয় এবং উপমানের যদি উভয়েই সাধারণ, অর্থাৎ উভয়েরই ধর্ম বর্তমান থাকে, উভয়ের ধর্ম অর্থাৎ গুণাবলী যদি বর্তমান থাকে, তখন তাকে বলছি সাধারণ ধর্ম। তাহলে এখানে এই উদাহরণটিতে আমরা উপমান কাকে বলো? চাঁদের মতো সুন্দর মুখ। এখানে মুখটি হলো উপমেয়, এবং কার সাথে তুলনা করা হচ্ছে? যার সঙ্গে তুলনা করা হয়। অর্থাৎ কার সাথে তুলনা করেছে? চাঁদের সঙ্গে। অর্থাৎ চাঁদ হলো উপমান। এখানে চাঁদ হলো উপমান, এবং উভয়ের বৈশিষ্ট্য কোন পদটির মধ্যে বর্তমান আছে? উভয়ের বৈশিষ্ট্য বর্তমান আছে, সেটি হলো সুন্দর। অর্থাৎ সুন্দরটি হলো সাধারণ ধর্ম। সুন্দর হলো সাধারণ, সাধারণ ধর্ম। সুন্দর পদটি হলো সাধারণ ধর্ম। এবং সাদৃশ্যবাচক শব্দ আমরা কোনটাকে বলবো? যে শব্দটির দ্বারা
দুটি বস্তু বিজাতীয় বস্তুর মধ্যে সাদৃশ্য বোঝা যায় সেটিকে আমরা বলবো সাদৃশ্যবাচক শব্দ। এখানে এখানে লেখা হয়েছে চাঁদের মতো হবে এটা, চাঁদের মতো সুন্দর মুখ, চাঁদের মতো সুন্দর মুখ। এখানে যে মতো কথাটি, এই মতো কথাটি হলো সাদৃশ্যবাচক শব্দ। এছাড়া সাদৃশ্যবাচক শব্দ এছাড়া বা তুলনাবাচক শব্দও বলা হয়, যেমন মতর মতো, ন্যায়, সেই শব্দগুলো ন্যায়, মতো, এই শব্দগুলোকে বলছি আমরা সাদৃশ্যবাচক শব্দ। কারণ উপমিত কর্মধারয় সমাস বুঝতে গেলে এই যে সাদৃশ্যবাচক শব্দ, উপমেয়, উপমান এবং সাধারণ ধর্ম, এই বিষয়টা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। সাদৃশ্যবাচক শব্দ বলতে যেমন হচ্ছে মতো, ন্যায় ইত্যাদি যে শব্দগুলো আছে এগুলিকে বলা হয় সাদৃশ্যবাচক শব্দ। এবার আমরা আলোচনা করব যে উপমিত কর্মধারয় সমাস কাকে বলে। বিষয়টাকে আমরা আলোচনার জন্য একটা উদাহরণ আগে আমরা নিয়ে নেব। এই যে পুরুষ, পুরুষ সিংহ, পুরুষ সিংহ সমান হচ্ছে পুরুষ সিংহের মতো বা সিংহের, পুরুষ সিংহের ন্যায়। এখানে উদাহরণটা নিলে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, এখানে পুরুষ হলো উপমেয়, উপমেয় এবং সিংহ হলো উপমান। পুরুষ হলো উপমেয় এবং সিংহ হলো উপমান। এখানে পুরুষ এবং সিংহ অর্থাৎ পূর্বপদ উপমেয়, পূর্বপদ উপমেয় এবং পরপদ উপমান, অর্থাৎ উপমেয় এবং উপমানের মধ্যে যে সমাস হয় তাকে বলা হয় উপমিত কর্মধারয় সমাস। এখানে সাধারণ ধর্মের উল্লেখ থাকে না, অর্থাৎ সাধারণ ধর্ম এখানে কিন্তু থাকে না। তাহলে আমরা উপমিত কর্মধারয় সমাস কাকে বলবো না, যে কর্মধারয় সমাসে উপমেয় এবং উপমান এর মধ্যে যে সমাস হয়, উপমেয় এবং উপমানের মধ্যে যে সমাস হয় তাকেই বলা হয় উপমিত কর্মধারয় সমাস। এখানে পুরুষ হলো উপমেয় এবং সিংহ হলো উপমান, কারণ এখানে পুরুষের সাথে পুরুষকে সিংহের সঙ্গে তুলনা করা হয়েছে, তাই উপমেয় হলো পুরুষ এবং উপমান হলো সিংহ, অর্থাৎ সেদিক থেকে এটি হলো উপমিত কর্মধারয় সমাস। আমরা উপমিত কর্মধারয় সমাস কাকে বলবো না, আবারও বলছি, যে কর্মধারয় সমাসে উপমেয় এবং উপমান কি হচ্ছে, উপমেয় এবং উপমানের মধ্যে যে সমাস হয় এবং সাধারণ ধর্মের অনুপস্থিত থাকে বা উল্লেখ থাকে না তাকেই আমরা বলছি উপমিত কর্মধারয় সমাস। যেমন পদ্ম আখি, পদ্মের মতো আখি, এখানে পদ্মের মতো আখি এবং আখিটাকে তুলনা করা হচ্ছে কিসের সাথে, পদ্মের সাথে। এখানে উপমেয় এবং উপমানের মধ্যে সমাস হচ্ছে, তাই এটি হলো উপমিত কর্মধারয় সমাস। এবার আমরা আলোচনা করব উপমান কর্মধারয় সমাস নিয়ে। এবার আমরা আলোচনা করব উপমান কর্মধারয় সমাস নিয়ে। উপমান কর্মধারয় সমাস, উপমান কর্মধারয় সমাস নিয়ে এবার আমরা আলোচনা করব। তাহলে উদাহরণ হচ্ছে, একটা প্রথমে আমরা উদাহরণ লিখে নেব। কাজল, কাজল কালো। এই যে কাজল কালো সমান হচ্ছে কাজল, কাজল কাজলের মতো কালো, কাজল কালো, কাজলের মতো, কাজলের মতো কালো। আমি নিচে লিখছি এখানে কাজলের মতো কালো। এই যে কাজল কালো, এখানে দেখো, এখানে কাজল কালো, এখানে কাজল হচ্ছে উপমান, কারণ কাজলের সাথে তুলনা করা হচ্ছে, এবং কালো যেটা উভয়ের ধর্ম সেটা হচ্ছে কালো, সেটা হচ্ছে সাধারণ ধর্ম। এই কালোটি হলো সাধারণ ধর্ম, কালো হচ্ছে সাধারণ ধর্ম। তাহলে সাধারণ ধর্ম, কাজল কালো, এখানে উপমানের সঙ্গে সাধারণ ধর্মের যে সমাস তাকেই আমরা বলছি উপমান কর্মধারয় সমাস। তা আমরা উপমান কর্মধারয় সমাস কাকে বলবো
না যে কর্মধারয় সমাসে উপমানের সঙ্গে সাধারণ ধর্মের যে সমাস হয় এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তাকেই আমরা বলছি উপমান কর্মধারয় সমাস। যদি আমরা অন্য একটা উদাহরণ নিই, যেমন শঙ্খ ধবল, শঙ্খের ন্যায় ধবল। এই যে শঙ্খ ধবল, যদি আমরা উদাহরণটা লিখি তাহলে হচ্ছে এই যে শঙ্খ ধবল, শঙ্খ ধবল আমরা যদি লিখি শঙ্খ ধবল তাহলে হচ্ছে কি শঙ্খের ন্যায় ধবল। এই যে শঙ্খের ন্যায় বা শঙ্খের মতো বা ন্যায় ধবল। ধবল মানে হচ্ছে সাদা। এখানে কি হচ্ছে, শঙ্খ হচ্ছে উপমান, শঙ্খ ধবল, শঙ্খ এবং ধবল হচ্ছে কি, ধবল হচ্ছে সাধারণ ধর্ম, শঙ্খ হচ্ছে সাধারণ ধর্ম। এখানে শঙ্খের মতো ধবল, এখানে শঙ্খের মতো ধবল, এটা হচ্ছে উপমানের সঙ্গে সাধারণ ধর্মের যে সমাস তাকেই আমরা বলছি উপমান কর্মধারয় সমাস। অনেক সময় একটা প্রশ্ন থেকেই থাকে যে উপমিত কর্মধারয় সমাস এবং উপমান কর্মধারয় সমাসের মধ্যে একটি পার্থক্য লেখো। তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে উপমিত কর্মধারয় সমাসে উপমেয়র সঙ্গে উপমানের যে সমাস হয় তাকেই আমরা বলি উপমিত কর্মধারয় সমাস। যেমন পুরুষ সিংহ সমান পুরুষ সিংহের ন্যায়, এখানে পুরুষ হচ্ছে উপমেয় এবং সিংহ হচ্ছে উপমান। সিংহ হচ্ছে উপমান, অর্থাৎ উপমেয়ের সঙ্গে উপমানের যে সমাস, এখানে কিন্তু সাধারণ ধর্মের উল্লেখ নেই, তাকেই বলা হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। আর দ্বিতীয়ত আমরা লিখবো উপমান কর্মধারয় সমাস আমরা কাকে বলবো না, উপমান কর্মধারয় সমাস আমরা তাকেই বলবো যে উপমানের সাথে সাধারণ ধর্মের যে সমাস তাকেই বলা হয় উপমান কর্মধারয় সমাস। এবার আমরা সর্বশেষ যে প্রকারভেদটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস নিয়ে। আমরা তো আগেই জেনে গেছি যে উপমেয় কাকে বলে, উপমান কাকে বলে। যাকে তুলনা করা হচ্ছে সেটা হচ্ছে উপমেয়, উপমান মানে যার সঙ্গে তুলনা করা হচ্ছে, এবং এটা হচ্ছে সাধারণ ধর্ম, উভয়ের যে ধর্ম আছে সেটাকে সাধারণ ধর্ম। আর হচ্ছে সাদৃশ্যবাচক শব্দ। তাহলে খুব সহজেই আমরা বলতে পারি, আমরা প্রথমে একটা উদাহরণ লিখে নিচ্ছি। মন মাঝি, এই যে মন মাঝি, মন রূপ মাঝি। এখানে মনকে তুলনা করা হয়েছে কার সাথে, মাঝির সঙ্গে। তাহলে যাকে তুলনা করা হয় সেটি হচ্ছে উপমেয়। এখানে মন হলো উপমেয় এবং মাঝির সাথে তুলনা করা হয়েছে, তাহলে যার সঙ্গে তুলনা করা হচ্ছে এখানে মাঝির সাথে মনকে তুলনা করা হয়েছে, সেটি হলো উপমান। এমন ভাবে কল্পনা করা হয়েছে, এখানে কি কল্পনা করা হয়েছে, মনের সাথে মাঝি একাত্ম হয়ে গেছে, অর্থাৎ এদের মধ্যে এতটাই মিল পাওয়া যাচ্ছে যে অভেদ কল্পনা করা হচ্ছে। অর্থাৎ যে সমাসে, যে কর্মধারয় সমাসে উপমেয় এবং উপমানের মধ্যে অভেদ কল্পনা করা হয় তাকেই বলা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। এখানে কি না, মনের সাথে মাঝির অভেদ কল্পনা করা হয়েছে, তাই এটি হলো রূপক কর্মধারয় সমাস। এছাড়া যদি আমরা আরেকটা উদাহরণ, আঁখি পাখি, এই যে আঁখি পাখি, আমরা আরেকটা যদি উদাহরণ নিই তাহলে বিষয়টা আরো স্পষ্ট হয় যে আঁখি পাখি, এই যে আঁখি পাখি হচ্ছে আঁখি রূপ পাখি। এই উদাহরণটি তো আমরা স্পষ্টভাবেই বুঝতে পারছি, এখানে আঁখিকে অর্থাৎ
আখি কথার অর্থ হচ্ছে চোখ, চোখকে তুলনা করা হয়েছে পাখির সাথে, অর্থাৎ আখি হলো যাকে তুলনা করা হয় সেটি হলো উপমেয়। এখানে আখি হলো উপমেয় এবং কার সাথে তুলনা করা হয়েছে, যার সাথে তুলনা করা হয় সেটি হলো উপমান। এটি হলো পাখির সাথে তুলনা করা হয়েছে, অর্থাৎ পাখি হলো উপমান। এবং আখি এবং পাখির মধ্যে অভেদ কল্পনা করা হয়েছে, তাই অভেদ কল্পনা করার জন্য এই আখি এবং পাখি হলো রূপক কর্মধারয় সমাস। অর্থাৎ আখি রূপ পাখি এদের মধ্যে অভেদ কল্পনা করা হবে, তখন সেটি হয় রূপক কর্মধারয় সমাস। এটি হলো সর্বশেষ প্রকারভেদ। রূপক কর্মধারয় সমাস আমরা তাহলে কাকে বলবো? যে কর্মধারয় সমাসে উপমেয় এবং উপমানের মধ্যে অভেদ কল্পনা করা হয় তাকেই বলা হয় রূপক কর্মধারয় সমাস। এবং এখান থেকে অনেক সময় একটা প্রশ্ন থেকে থাকে যে কর্মধারয় সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়, পূর্বপদ নাকি পরপদ, পূর্বপদ নাকি পরপদ? তাহলে অবশ্যই আমরা সেখানে লিখব পরপদের অর্থ প্রাধান্য পায়। আজকে বিষয়টা আমরা রূপক কর্মধারয় সম্পর্কেও আলোচনা করলাম। এছাড়া আমরা আর বলতে পারি, যেমন আরেকটা উদাহরণ নিতে পারি যে আখি রূপ পাখি বললাম, বা পান পাখি, পান রূপ পাখি। এখানে পানের সাথে পাখির কি করা হচ্ছে, এটা অভেদ কল্পনা করা হচ্ছে। এটি হলো একটি রূপক কর্মধারয় সমাসের উদাহরণ। আজকের এই কর্মধারায় আলোচনা এই পর্যন্তই। যদি তোমাদের আলোচনাটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, এবং তোমরা কোন ধরনের আলোচনা চাইছো তোমরা সেটা অবশ্যই কমেন্ট সেকশনে উল্লেখ করবে, এবং এই ভিডিওটা তোমাদের বন্ধুদের মধ্যে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর সর্বশেষে আমি একটা কথাই বলবো, তোমরা যদি সমাসের অন্যান্য আলোচনাগুলো পেতে চাও সেটা আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু সমাসের অন্যান্য আলোচনাগুলো পেয়ে যাবে। ধন্যবাদ।